আর নজরে বাংলার শুরুতে আমরা নজর রাখবো কলকাতায় ধৃত রাজস্থানের 3 খুনি, রাজস্থানের দিদওয়ানের কুচামানে সেখানে জিমের ভেতর খুন, ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে আসে 404। খুনিদের ধরতে সল্টলেকে অভিযান কলকাতা পুলিশের টিমের এবং সেই হার হিম করা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কাদাপাড়া থেকে জালে রাজস্থানের 2 দুষ্কৃতী, স্টেডিয়ামের কাছ থেকে জালে আরো এক, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। কলকাতায় ধৃত রাজস্থানের 3 খুনি, রাজস্থানে দিদওয়ানার কুচমানে সেখানে জিমের ভিতরে খুন করা হয় এবং ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে আসে 400টা। রাজস্থানে খুন করে কলকাতায় পালিয়ে আসে এবং কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়। রাজস্থানে খুন করে কলকাতায় গ্রেফতার কাদাপাড়া থেকে জালে গণপত গুর্জার এবং মহেশ গুর্জার। আরো একবার আপনাদেরকে জানাবো, কলকাতায় ধৃত রাজস্থানের 3 খুনি, রাজস্থানের দিদওয়ানার কুচামানে সেখানে জিমের ভিতরে খুন করে এক ব্যবসায়ীকে এবং সেই ব্যবসায়ীকে খুন করে সোজা কলকাতায় পালিয়ে আসে এই 400টা। খুনিদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সান্নিকের থেকে একবার জানি, সান্নিক, কলকাতা পুলিশের অভিযান এবং সেই অভিযানে দুষ্কৃতীদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কিভাবে পুরো অপারেশন চালালো কলকাতা পুলিশের টিম? দেখো, গ্রেফতারিটা কিছু অদ্ভুতভাবেই হয়েছে বলা যায়, তার কারণ আলাদাভাবে রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় রেখে যে গ্রেফতারি হয়েছে তা কিন্তু একেবারেই নয়। ঘটনাস্থল অর্থাৎ কাদাপাড়া বস্তি সংলগ্ন অঞ্চল থেকে স্থানীয় ফুলবাগান থানা খবর পায় যে 3 সন্দেহভাজন সেখানে ঘুরে বেড়াচ্ছে, তারা আউটসাইডার, সেটা স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরে থানায় জানিয়েছিল। সেই মতোই ফুলবাগান থানা তারা ঘটনাস্থলে পৌঁছয়ে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা কোথা থেকে এসেছে, কি তাদের উদ্দেশ্য, এই বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্য অসঙ্গতিপূর্ণ ছিল তেমনটাই জানতে পারা যাচ্ছে। আর সেই অসঙ্গতিপূর্ণ বক্তব্যের মধ্যেই পুলিশের যখন সন্দেহ হয় তখন তাদেরকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে ফুলবাগান থানার পুলিশ। সেই সময় তারা পালানোর চেষ্টা করে, তাদের মধ্যে 2 জনকে তৎক্ষণাৎ ধরে ফেলা সম্ভব হলেও একজন সে রাস্তা টপকে ওই পারে অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটের এলাকায় ঢুকে সেখানে একটি 5 তারা হোটেলের পাশে একটি আবাসন রয়েছে, সেই আবাসনের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ চারদিক থেকে আবাসনকে ঘিরে ফেলে সেখান থেকেই কার্যত নাটকীয় কায়দায় সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করে সেই অভিযুক্তকেও। এবং তাদের যখন এরপরে ব্যাকগ্রাউন্ড চেক করে সেক্ষেত্রে কিন্তু পুলিশের বলা ভালো একেবারে গোটা যখন তদন্ত প্রক্রিয়া অন্যদিকে মোড় নেয়। কেননা যাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে তারা রাজস্থানের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাদের নামে অর্থমূল্য পর্যন্ত ধার্য করা হয়েছিল। তাদের ব্যাপারে কেউ ইনফরমেশন দিতে পারলে রাজস্থান পুলিশের তরফে অর্থমূল্য ঘোষণা করা হয়েছিল। সেই রকম 3 ক্রিমিনালকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ যেটা মনে করছে আরও একজন যে পলাতক ক্রিমিনাল রয়েছে সেও আশেপাশে থাকতে পারে, তাই তার খোঁজেও কিন্তু কলকাতা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। একেবারে আরো একবার আপনাদেরকে জানাবো, রাজস্থানে খুন করে কলকাতায় গ্রেফতার কাদাপাড়া থেকে জালে গণপত গুর্জার এবং মহেশ গুর্জার। ধর্মেন্দ্র গুর্জারকে পূর্বাচল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পলাতক জুবের আহমেদের খোঁজে পুলিশ। কলকাতায় গা ঢাকার চেষ্টা রাজস্থানের 3 দুষ্কৃতীর এবং তারপরেই পুলিশের জালে কলকাতা পুলিশের অভিযান। কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানে খুন করে কলকাতায় চলে আসেন এবং কাদাপাড়া থেকে জালে গণপত গুর্জার এবং মহেশ গুর্জার। प्रतिनिधि प्रकाश तनवार এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি प्रकाशের সঙ্গে যোগাযোগ করব। प्रकाश जी, सबसे पहला जो सवाल सामने आ रही है, ये जो हत्यारा है इसके खिलाफ क्या क्या धारा में मामला है, क्या घटना घटी थी गणपत गुर्जर और महेश गुर्जर के खिलाफ? जी, बताना चाहूंगा कि ये जो 3 आरोपी हैं इनके खिलाफ हत्या का मामला दर्ज है। इससे पूर्व में इनका कोई नॉर्मल जो घटनाएं होती है, ये तीनों एसपी सीटर है, बट जो शुरुआती जो 3 आरोपियों की जो क्रिमिनल बैकग्राउंड है वो छोटे मोटे क्राइम करना, चोरी डकैती, ये जो क्राइम है, जिसके बाद हत्या का जो ये क्राइम है इन्होंने ये पहली बार किया है। और ये रोहित बोधारा और लॉरेंस विश्नोई जिनके संपर्क में थे, जिसके बाद इन्होंने इस बड़ी जो घटना है इसको अंजाम दिया है। बताया चाहूंगा कि 7 अक्टूबर को जिम में कसरत एक्सरसाइज कर रहे व्यापारी की इन्होंने गोली मारकर हत्या कर दी थी। हत्या से पूर्व इन्होंने करीब 1 घंटा तक जो जिम के बाहर इन्होंने रेकी की थी, जिसके बाद जैसे ही व्यापारी जिम के अंदर पहुंचा तो वहां पर इन आरोपियों द्वारा एक आरोपी था जो जिम के अंदर पहुंचा। और जो गोदारा गैंग है
और जहां पे फरार है अब तक जुबेर अहमद, इन लोगों के पृष्ठभूमि क्या है? जुबेर अहमद 21 ईयर का है और ये अभी तक जो क्राइम की जो नेटवर्क है इसमें अंदर नया है। इससे पहले इसका कोई भी जो क्रिमिनल बैकग्राउंड अभी इनका सामने नहीं आया है। জি, রাজস্থানে খুন করে কলকাতায় গ্রেফতার কাদাপাড়া থেকে জালে গুণপাত গুর্জার এবং মহেশ গুর্জার। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাবো আপনাদের। সন্ধ্যেবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম, চোর চোর চোর। তো চারদিকে দেখলাম দৌড়ঝাঁপ হচ্ছে, আমি সাথে সাথে নেমে এলাম, আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো। এটা খুবই স্বাভাবিক, আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই, কারণ ওরকম বড় বড় চেহারা তিনটে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে, এবং ছাদের কার্নিশে নাকি শুয়ে রয়েছে। তারপর দেখা গেল কার্নিশ থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল এবং এল বিল্ডিং এর পাইপ বেয়ে সে নিচে নামলো। আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। 5টা লোক জিজ্ঞাসা করছে যে এখানে সরকারি বিল্ডিং কোথায়, তা করছে আমি বলতে পারবো না। ওরা সোজা চলে গেল, যাইয়ে বাইপাসে যেয়ে 2 না 3টে ধরা পড়েছে। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে। তারপর সোজা চলে গেলি এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে, ও ওই জায়গাতে আমার বলছে, ও মাসি ধরো ধরো ওটা চোর। তারপর ওরে যাইয়ে ওরা বাইক নিয়ে যেয়ে 2-3 জন যাইয়ে ধরিয়ে বসলো। পোশাক মানে একদম নোংরা পোশাক, বয়সও এমন কিছু বেশি না, মানে এই যে এই গলিটা দিয়ে ওই পুলিশ এসে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন, ওরা শুধু দৌড়চ্ছে রাস্তা দিয়ে। আর এবার নজর রাখবো আমরা হাওড়ার দিকে। হাওড়া সেখানে ত্রিকোণ সম্পর্কে জেরে খুন, স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ। হাওড়া শিবপুরের গণেশ মাঝি লেনের ঘটনা। খুনের পর থানায় আত্মসমর্পণ বিকাশ চৌধুরীর। ত্রিকোণ সম্পর্কে জেরে খুন হাওড়ায়, স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ করা হয়। এই ঘটনা হাওড়া শিবপুরের গণেশ মাঝি লেনের। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে একবার জানবো। আর দেবাশিস, ঠিক কি ঘটেছে? দেখো, এখন পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, এবং যে বিকাশ চৌধুরী তিনি খুন করে নিজেকে আত্মসমর্পণ করেছে, তার ছেলের দাবি গতকাল সন্ধ্যা থেকে তার বাবা অর্থাৎ বিকাশের সঙ্গে যে খুন হয়েছে রবি প্রসাদ বা রবি শ্রীবাস্তব, তার সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে গন্ডগোল বাঁধে, কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ করে রবি গতকাল রাত্রি 9টা নাগাদ তার 2 সঙ্গীকে নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে বিকাশের ঘরে বসে সেখানে মদ্যপান হয় এবং সেখানে মদ্যপানের আসরেও কিন্তু তাদের দুজনের মধ্যে বচসা হয়। এরপর মারধর শুরু করা হয় বিকাশকে, কিন্তু তারই মধ্যে বিকাশের হাতে চলে আসে তার ঘরে রাখা একটি ছুরি। সেই ছুরি দিয়ে কিন্তু আঘাত ঘটায় রবির গলায় এবং রক্তাক্ত অবস্থায় রবি লুটিয়ে পড়লে একাধিকবার তাকে আঘাত করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর ঘটনার পরেই সেখান থেকে সে চম্পট দেয় বিকাশ এবং পরবর্তীকালে শিবপুর থানায় পুরো বিষয়টি জানায় এবং পুলিশ এসে এই রবির মৃতদেহ উদ্ধার করে। যে অভিযোগটা উঠছে তা হচ্ছে এই রবি প্রসাদ যে বিকাশেরই একসময় বন্ধু ছিল, বিকাশের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। একসময় দেখা যায় যে বিকাশের স্ত্রী রবির সঙ্গে বেশ কিছু দিনের জন্য এলাকা ছেড়ে চলে যায়, তারপর ফিরে এলেও কিন্তু বিকাশের স্ত্রী সে আর বাড়ি ফেরেনি, সে তার বাপের বাড়িতে থাকতো। তবে এই স্ত্রীকে নিয়েই কিন্তু রবি এবং বিকাশের মধ্যে দীর্ঘদিনের বচসা, এবং যেই বচসার জেরেই গতকাল খুন হতে হয় রবিকে। রবি এর মধ্যে যে বিকাশের ছেলে, তার যেটা দাবি করেছে যে রবি মাঝে মধ্যেই লোকজন নিয়ে আসতো এবং তার বাবাকে সে ঘরে বসে মারধর করতো, এবং গতকালও সেই ঘটনা ঘটাতে যায় এবং তারপরে এই খুনের ঘটনা ঘটে। বেশ, सुने कि नाइट में उसको चाकू एक आदमी मारा है, बस उसके बाद अभी कुछ मालूम नहीं है। उसका कुछ टेंशन था, उसका दोस्त बता रहा था, किसी से था वो किसी की पत्नी के साथ भाग गया था। तो ऐसे ही कुछ हमको भी सुनने को मिला। अब वो क्या लगता है कि जिसकी पत्नी को लेकर भागा था वही मारा है? अब हम बोल नहीं सकते, लेकिन उसका नाम आ रहा है। আর এবার দেখাবো বিপদের নাম পোস্ট অফিস। কোথাও খসে পড়ছে প্লাস্টার, তো কোথাও আবার বেরিয়ে এসেছে লোহার রড। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা।
প্রাণ বাঁচাতে ডাকঘরে গ্রাহকদের মাথায় এখন ছাতা, ছাতা মাথায় কর্মীরাও। আর এই ছবি উত্তর 24 পরগনার মিনাখার পোস্ট অফিস। সেই পোস্ট অফিস এখন যেন মরণ ফাঁদ। পোস্ট অফিসে ছাতা মাথায় বসে কর্মীরা, গ্রাহকরাও ঢোকেন ছাতা মাথায়, কারণ যে কোনো সময় খসে পড়তে পারে চাঙড়। উত্তর 24 পরগনার মিনাখায় বামনপুকুর পোস্ট অফিস, পুরনো বাড়ি, একেবারে জরাজীর্ণ। দেওয়াল থেকে খসে খসে পড়ছে প্লাস্টার, বেরিয়ে এসেছে ইট, ছাদের চাঙড় খসে বেরিয়ে এসেছে লোহার রড। বিপদকে সঙ্গী করেই এখানে প্রতিদিনের কাজ চলে, তাই আতঙ্কে কর্মীরা, আতঙ্কে গ্রাহকরাও, তাই ডাকঘরে সকলের মাথায় ছাতা। পোস্ট অফিসে কখন চাঙড় ভেঙে পড়বে, কি হবে কোনো ঠিক নেই। কত বছর এ পুরনো হয়ে গেছে, এটাকে নতুন করে সংস্কার করার দরকার আছে। যা পরিস্থিতি এখানে মানুষজন কিভাবে বসে আছে দেখলে ভয়ঙ্কর ব্যাপার। এইসব ভাঙাচুরো অবস্থা, আমি ছাতা খাটিয়ে এসেছি, বাইচার যদি মাথায় পড়ে আহত হতে পারে, আহত হতে পারে। পুরনো বাড়িতে পোস্ট অফিস, জায়গায় জায়গায় ভাঙা চোরা, ফাটল ধরেছে ছাদেও। অভিযোগ, বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে ঘরে জল পড়ে, তখন বন্ধ হয়ে যায় পরিষেবা। পোস্ট অফিসের অবস্থা খুবই খারাপ, আমাদের যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে। বর্ষার সময় জল পড়ে, ছাদ থেকে জলমগ্ন থাকে এবং যে কোনো সময় প্রাণের ঝুঁকি আছে। আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে পোস্ট অফিসের অবস্থা সেই কারণে, এবং এখানে সাধারণ যে গ্রাহক তারাও খুবই সমস্যা আছে। উত্তর 24 পরগনার মিনাখা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। পূর্ত দফতরের জমিতে দেদার গাছে কোপ, দিনে দুপুরে গাছ কেটে নেওয়ার অভিযোগ। জেবরা থানা ও বন দফতরে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি দিগ্বিজয় থেকে একবার জানি, দিগ্বিজয়, ডেবরা থানা এবং বন দফতরে অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান, বন দফতরের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায়, অর্থাৎ ডেবরার যে পলাশি রয়েছে সেখানে যে পূর্ত দপ্তরের ওপরে থাকা সরকারি গাছ কাটা হয়েছে সেই নিয়ে কিন্তু বন দপ্তর ডেবরা থানায় এফআইআর করেছে। এবং মূল যেটা প্রশ্ন উঠে আসছে, কে বা কারা কেটেছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। ডেবরার যে পলাশি এলাকা, সেখানে পূর্ত দপ্তরের জায়গার উপরে গাছ কাটা হয়েছিল, সেই নিয়ে প্রধান ফরেস্ট এবং ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছে, ফরেস্টও এফআইআর করেছে, কিন্তু কারা করেছে সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়ে আসেনি। উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকায় শুভেন্দু অধিকারী, ধূপগুড়িতে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ বিলি বিরোধী দলনেতা। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা, আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিয়ে যাওয়া ত্রাণ ফেরত। বিধ্বস্ত ধূপগুড়ির কুরসামারিতে ত্রাণ বিলি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা দেওয়া ত্রাণ নিতে অস্বীকার করেন দুর্গতরা। দুর্গত এলাকায় না যাওয়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ। শুভেন্দুর দেওয়া ত্রাণ ফেরতের রাজনৈতিক তরজা, বিজেপিকে দুর্গতদের পাশে দাঁড়াতে বাধা। অভিযোগ অগ্নিমিত্রা বলে ছবি তুলতে ত্রাণের নাটক, বিজেপিকে পাল্টা তোপ কুণাল ঘোষের। বারবারই দেখছি আমরা তিরপল দিতে চাই, আমরা ত্রাণ দিতে চাই, মানুষের সঙ্গে দেখা করতে চাই, কেউ খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে তার সঙ্গে দেখা করতে চাই, আমাদেরকে আটকানো হয়। তো কোথাও এটাই মনে হয় যে অত্যন্ত ইনসিকিউর, এবং তারা নিজেরাও কাজ করেননি, আর 4 মাস বাকি, কাজ করারও কোনো সুযোগ নেই। আমরা যাতে বাংলার মানুষের পাশে না দাঁড়াতে পারি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস রাখছে,
এবং সেই বিশ্বাসটা কোথাও একটা ভঙ্গ করা, আমাদের না যেতে দেওয়া এবং সম্পূর্ণভাবে বিরোধী দলনেতাকে ব্যারিকেড করা, কারণ উনি সব জায়গাতেই ভীষণ ভোকাল, এটা আমরা বরাবরই দেখে আসছি। দেন তাতে আমরা খুব একটা ভীত নই, আমরা চিন্তিত নই। বাংলার মানুষ বুঝে গেছে 26-এ বিজেপি সরকার আসছে। এরা শুধু ছবি তুলতে যায়, সারা বছর এরা সঙ্গে থাকেন। আপনি বলুন, এই যে বিজেপি নেতারা এই ত্রাণের নাটক করছেন, কেন্দ্রীয় সরকার এত বড় প্রাকৃতিক বিপর্যয়, ভুটান থেকে জল আসছে, অন্য রাজ্যের জলে ভুগছে উত্তরবঙ্গ, তার সঙ্গে এই অতিবৃষ্টি, কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় দিচ্ছে না, অন্য রাজ্যকে দিচ্ছে, বাংলাকে দিচ্ছে না। তো যে কয়েকজন মানুষ ওনাদের ভোট দিয়েছিল তাদের মুখ চেয়েও তো বলা উচিত যে বিজেপি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার টাকাটা দাও, সেটাও দিচ্ছে না। নিজেদের ব্যক্তি স্বার্থের সস্তা রাজনীতির প্রচারে ব্যবহার করছে। যেখানে মুখ্যমন্ত্রী মাটি কামড়ে পড়ে আছেন, তৃণমূল কংগ্রেস পুরো দস্তুর মানুষের পাশে আছে। জগন্নাথ মন্দির, দুর্গা মণ্ডপের পর মহাকাল মন্দির, দীঘা নিউ টাউনের পর এবার শিলিগুড়ি। রাজ্যের উদ্যোগে আরো এক মন্দির। দার্জিলিং এর মতো শিলিগুড়িতেও মহাকাল মন্দির, শিলিগুড়িতে আরো বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী। যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। আর এই প্রসঙ্গেই কটাক্ষ বিরোধী দলনেতার। প্রথম কথা হচ্ছে, হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে, এতে লাভ হবে না।